আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা হাসনাত আবদুল্লাহ বা হাসনাত আবদুল্লাহর মতো ব্যক্তিদের নিয়ে আর কি। আসলে আসলে আমরা তো আর জনপ্রিয় ব্যক্তি না, এই জন্য আমাদের ভিডিওগুলো কেউ শুনে না, সামনে আসলে স্ক্রল করে চলে যায়। তো যদি সময় সুযোগ হয় আসলে শুনবেন, অনুরোধ করলাম। শুনলে পুরোটা শুনবেন আর কি। তো বিষয়টা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর কিছু ভিডিও অলরেডি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি। যেমন সেদিন দেখলাম অবৈধভাবে ফুটপাত দখল করে বা সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করে, তো তাদেরকে উচ্ছেদের ব্যাপারে তাদেরকে উঠে যাওয়ার জন্য বলতেছে। না উঠলে পরবর্তীতে প্রশাসক বা প্রশাসন দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের একটা ভিডিও। তাদেরকে আবার দেখলাম যে এটাও বলতেছে আর কি, তাদেরকে পুনর্বাসনের কথাও বলছে। সে শুধু উচ্ছেদের কথা বলে নাই, পুনর্বাসনের কথাও বলছে। জেলা সুপার মার্কেট বা বিভিন্ন এরকম সরকারি উদ্যোগে যেসব মার্কেট, বাজার, হাটের মতো করে দেওয়া হয়, সেগুলোতে পুনর্বাসনের কথা বলছে আর কি। তো আসলে এই সমস্যাটা আমাদের দেশে একদম খুব বেশি। প্রত্যেকটা পৌরসভা, জেলা, সিটি কর্পোরেশন তো আছেই। গ্রাম এলাকার হাট বাজার ছাড়া শহর বা মোটামুটি একটু উন্নত যেসব বাজারগুলো থাকে, তারপর রেল স্টেশন, বাস স্টেশন, গুরুত্বপূর্ণ জায়গাগুলো, তারপর যেখানে অফিস আদালত বেশি থাকে, এই ধরনের জায়গাগুলোতে আহ, আপনার ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে কিংবা অবৈধ সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান একদম অহরহ, মানে অ্যাভেলেবল। হিসাব করলে আমার মনে হয় মানে লাখেরও কয়েক লাখ হবে এই ধরনের প্রতিষ্ঠান। তো তাদের পক্ষে যুক্তি দিয়ে দেখলাম আবার একজনে আর কি ভিডিও করতেছে, ছড়াচ্ছে, মানে তাদের দুঃখ দুর্দশা, তাদের ব্যবসা বাণিজ্য, তারা না খেয়ে মারা যাবে, এই ধরনের কথা। তো আসলে মানে হাসনাত আবদুল্লাহর কথা কেন বললাম? হাসনাত আবদুল্লাহ আহ, সামনের বার নির্বাচন করলে হয়তো দেখা গেছে মানে ফেয়ার ইলেকশন হইলেও হয়তো জয়ী হবে না। এই কথা কেন বললাম? মানে তার অযোগ্যতার জন্য না। আমাদের মতো দেশগুলোতে আমরা যে ধরনের মেন্টালিটির মানুষ, অধিকাংশ মানুষ, আমাদের দেশের অধিকাংশ সাধারণ মানুষ যে ধরনের মেন্টালিটি, এদেশে আসলে যোগ্যতাও অনেক সময় অযোগ্যতা হয়ে যায়। এই যে যেমন যাদেরকে, এই যে ফুটপাতে যারা ব্যবসা করতেছে, যাদের কথা বললাম, এদের এই ব্যবসাটা কেউ বৈধ বলতে পারবে না, বৈধভাবে না। এবং এটা যে জনগণের সমস্যা সৃষ্টি করে, রাস্তাঘাটে সমস্যা সৃষ্টি করতেছে, দুর্ভোগ সৃষ্টি করতেছে, যানজট সৃষ্টি করতেছে, এটা সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও এই যে লোকটাকে বা যাদেরকে বলা হচ্ছে, উচ্ছেদের কথা বলা হচ্ছে, উঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের কাছে কিন্তু ব্যাপারটা তাদের বিরুদ্ধে। তো দেখা গেছে তাদের তাদের পরিবারের, তাদের আত্মীয় স্বজনের, মানে তাদের এই ভোটগুলা কমে গেল। এই হাসনাত আবদুল্লাহদের মতো যারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, ভোটগুলো কমে গেল। কারণ আমরা আসলে মানে অন্য কেউ কোনো খারাপ কাজ করে সেটা বন্ধ করার জন্য চেষ্টা করা হয় বা আমরাও বলি বন্ধ করার কথা, কিন্তু নিজে কোনো অনৈতিক কাজ করছি কিনা, নিজে কোনো অবৈধ কাজ করছি কিনা, আমার কোনো কাজে জনসমস্যা হচ্ছে কিনা, দেশের সমস্যা হচ্ছে কিনা, সেটা বন্ধ করার কথা বললে তখন আবার আমার খারাপ লাগতেছে। ওটাকে সাপোর্ট করতেছি বা আমি নিজেও বলতেছি ওটা বন্ধ করা উচিত, এগুলো এগুলো খারাপ। কিন্তু নিজে যেটার সাথে সম্পৃক্ত সেটা বন্ধ করার কথা বললে সেটা আবার আমি নেগেটিভ ভাবে নিচ্ছি। তখন মানবিকভাবে ওটা উপস্থাপন করার চেষ্টা করতেছি। এবং স্বাভাবিকভাবে আমাদের দেশে কিছু মিডিয়া আছে, হলুদ মিডিয়া নামে সবাই চিনে।
তাদের কাজই হচ্ছে এই যে এই ধরনের মানে এই যে যেমন তারা অলরেডি আমি দেখছি ২-১ টা মিডিয়া এই ধরনের মানে হয়তো মেইন স্ট্রিম মিডিয়া না, কিন্তু আমাদের দেশে যেহেতু এখন Facebook এগুলো সারা বিশ্বের মতো আমাদের দেশেও মানুষের হাতে, হাতে মানুষ মেইন স্ট্রিম মিডিয়ার খবরের চেয়ে এখন Facebook এর খবরের দিকে বেশি দেখে। Facebook বেশি ইউজ করে, এগুলো TikTok এই শর্ট ভিডিও এগুলো বেশি দেখে। যার কারণে এগুলোর দিকে মানুষের নজর থাকে বেশি। এবং আসলে আমাদের দেশের মানুষ অধিকাংশ মানুষ যারা মানে শুধু পড়াশোনা দিয়ে না, মানে পড়াশোনা থাকা সত্ত্বেও অনেকে এখনো অশিক্ষিত। মানে কোন ধরনের খবর আমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে একটা খবর বা একটা নিউজ আমার সামনে আসলো, কোন খবরটা আমি আসলে গ্রহণযোগ্য কিনা মানে এটা বোঝার মতো ক্ষমতা পর্যন্ত মানে দেখা গেছে অশিক্ষিত যারা, যারা পড়াশোনা করে নাই তাদের তো দূরের কথা, অনেক শিক্ষিত মানুষও দেখা যায় আসলে মানে এই জিনিসটা জানে না। যে কোন খবরটা আমি নিব, মানে কোন খবরটা আসলে বিশ্বাস করা উচিত, বিশ্বাসযোগ্য। আমরা মানে ফেসবুকে ঢুকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অহরহ দেখি। যাই হোক সে বিষয়ে বলতেছি না। যেটা বলতেছিলাম যে এই যে দেখা গেছে ধীরে, ধীরে এই যে যেগুলা আ যখন সংস্কারমূলক বিভিন্ন কাজ করা হবে, যেমন এই যে অবৈধ ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা, ফুটপাত হকারদের উচ্ছেদ করা, এরকম অনেক, অনেক অবৈধ কাজের সাথে আমরা সাধারণ মানুষরাই তো জড়িত। তো তাহলে যখন এগুলো উচ্ছেদ করার কথা হবে, অভিযান হবে বা এই যে একটা ব্যবসায়ী সে হয়তো অ্যা কোনো কারণে জরিমানা খাইলো, সে অনৈতিক কোনো কাজের জন্য, অবৈধ কোনো কাজের জন্য, অমানবিক কোনো কাজের জন্য তাকে হয়তো প্রশাসন জরিমানা করলো বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এগুলোকে তারা নেগেটিভ ভাবে নিবে এবং তাদের পরিবার, তাদের আত্মীয়স্বজন এগুলাকে নেগেটিভ ভাবে নিবে। তো দেখা গেছে অর্থাৎ মানে ওই ঘুরে ফিরে মানে এই দেশে এমন ব্যবস্থা হয়ে গেছে যে অন্যায়টাই ন্যায়। অনেক সময় মানুষের কাছে অন্যায়টাই ন্যায়। যদি এটা আমার পক্ষে থাকে তাহলে অন্যায়টাই ন্যায়। আর আমার বিপক্ষে গেলে ন্যায়টাও অন্যায় হয়ে যায়। তো এই সিচুয়েশন এই মানসিকতা আসলে আমাদের মধ্যে এভেইলেবল এবং অ্যা যেটা বললাম যে অধিকাংশ মানুষই এইরকম মাইন্ডেরই। মানে আমি সাময়িক একটা সুবিধা পাইলাম, এটাকে আমি কি করলাম? ভালোভাবে নিলাম। যেমন অনেকে বলেন আমরা রাজনৈতিক কথা বলি। আসলে ব্যাপারটা রাজনৈতিক না। আপনি চিন্তা করবেন যে কি কথা বলতেছি, এই কথাটার যুক্তি আছে কিনা। কথাটা আমার বিপক্ষে যাচ্ছে না আমার দলের বিপক্ষে যাচ্ছে এটা চিন্তা না করে। আমরা দেখা যাচ্ছে কেউ ৳১,০০০ ৳১৫০০ ভাতার জন্য ভাতা পেয়ে খুব খুশি হয়ে যাচ্ছি। কেউ এই যে এখন আ নতুন সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। তাদের ইশতেহারে ছিল ফ্যামিলি কার্ড দিবে। ৳২৫০০ শুনলাম প্রতি মাসে। তো এটা এটা খুব খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই ভাতা এবং এই ধরনের প্রণোদনা থাকা উচিত। এখন সেটা হচ্ছে কিন্তু আমার আগে নির্ধারণ করতে হবে যে আমি যে ভাতাটা দিব, এটা কি শুধু খুশি করার জন্য, নির্ভর করার জন্য নাকি যে কোনোভাবে যেমন একটা বয়স্ক লোক তার ছেলে-মেয়ে হয়তো নাই কিংবা ছেলে-মেয়ে থাকলেও তারা দেখভাল করে না বা করার একদম টোটালি সামর্থ্য নাই। কারণ তার প্রয়োজন। সে তো এমনিতেই স্বাভাবিকভাবে নির্ভরশীল। তো অবশ্যই তার প্রয়োজন আছে বা একটা প্রতিবন্ধী লোক তারও হেল্প করার মতো কোনো কেউ নাই। তাহলে এই ধরনের সিচুয়েশন গুলাতে অবশ্যই তাকে সরকারিভাবে সাহায্য করার প্রয়োজন আছে। কিন্তু আমি দেখা যাচ্ছে এটা যে যাকে কোনো একটা কর্মসংস্থান তৈরি করে দিলে সে কর্ম করে খেতে পারবে। তাকে আমি কেন এই ধরনের আওতায় আনবো? এখন যেটা আসলে এটা নিয়ে আসলে ডিটেইলস আলোচনা করার আসলে আমার টার্গেট না। মূলত আমি এখানে আলোচনা করতেছি যে আমাদের সাধারণ মানুষ এগুলো পেয়ে খুশি হয়। কিন্তু এটা চিন্তা করে না যে আ আমাকে এটা যে দিচ্ছে এটা সে কোত্থেকে পাবে? সরকার কোত্থেকে আনবে? কোত্থেকে এনে দিবে? হ্যাঁ? মানে এগুলো নিয়ে আসলে মানে মাথা খাটায় না। আমাদের একদম অধিকাংশ সাধারণ মানুষ এগুলো নিয়ে মাথায় খাটায় না। আমি একটা সুবিধা পাচ্ছি বাস। আ
খুব ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুবিধাটার পিছনে কোনো কিছু বা পিছনে মানে অন্য কোন অসুবিধা কোন অসুবিধার সৃষ্টি হচ্ছে এটা নিয়ে মাথা ঘামানোর মতো সময় বা ইচ্ছাও এক সাধারণ মানুষ পোষণ করে না। তো এটা এখানে স্বাভাবিকভাবে সবাই আমরা জানি আমরা আমরা সবাই জানি হচ্ছে দুঃখিত একটা কল দুঃখিত একটা কল ঢুকছিল ওইজন্য ইন্টারাপ্ট হওয়ার জন্য। আমরা আমাদের সাধারণ মানুষ এটা চিন্তা করে না যে আমি যে একটা ভাতা পাচ্ছি, আমি একটা অনুদান পাচ্ছি, আমি একটা সাহায্য পাচ্ছি, প্রত্যেকটা একটা সরকারে যে রাস্তাঘাট করবে, একটা টিউবওয়েল বসাবে, অমুক জিনিস চালু করবে, উন্নয়নমূলক বিভিন্ন কাজ করবে, প্রত্যেকটা টাকা জনগণের টাকা থেকেই হবে। কারণ সরকার তো আর অন্য কোনো আয়ের উৎস নাই। সরকার তো আর এমন না যে আহ, এমন জিনিস যে আমরা যেরকম পরিবার চালাচ্ছি, আমার পরিবারের লোক বিদেশে গিয়ে ওখানে পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আমি সেই টাকা খরচ করতেছি। সরকারের টাকা তো আর এটা না। হ্যাঁ, মানে সরকার বিদেশ বাহির থেকে যে টাকাটা আনতেছে সেটা লোন হিসেবে আনতেছে বেশিরভাগ ক্ষেত্রেই। দুই একটা হয়তো বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রকল্পে অনুদান দেয়, সাহায্য করে। কিন্তু অধিকাংশ একদম ম্যাক্সিমামই তো হচ্ছে আমাদের ঋণ হিসেবে আনা হয়। যে আমার দেশের ভিতর থেকে ট্যাক্স, আয়কর, বিভিন্ন ভ্যাট ট্যাট সবকিছু মিলে আমার আহ, মানে যেটা প্রয়োজন বাজেট করছি আমি সেটা প্রয়োজন সেটা হচ্ছে না, তখন বাড়তি টাকাটা হয়তো দেশীয় ব্যাংক থেকে ঋণ নিতেছে, বাংলাদেশ ব্যাংক থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিতেছে, দেশীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে। আর আহ, তা তা না হলে বাহিরের থেকেও আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আন্তর্জাতিক সংস্থা থেকে, দেশ থেকে ঋণ হিসেবে নিচ্ছি। তো তাহলে ঋণ হিসেবে নিলেও তো তার মানে সেটাও তো শোধ যে করা হবে বা ভবিষ্যতে করা হবে বা এখন হচ্ছে, সেটাও তো এখান থেকেই। এই যে আমার দেশের মানুষ যে ভ্যাট ভ্যাট ট্যাক্স, একটা ফকিরও যদি বা একটা এই যে যে ভাতা নিচ্ছে সে খুব দরিদ্র লোক, সেও কিন্তু দেখা গেছে প্রতিদিন সে যে জিনিসটা খাচ্ছে সেই জিনিসটার উপরে সে ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে। সেটা তো ইনকাম ট্যাক্স দিচ্ছে না, কিন্তু সে কিন্তু প্রত্যেকটা পণ্যে সে যতটা জিনিস সে গ্রহণ করতেছে, খাচ্ছে, যাচ্ছে, প্রত্যেকটা সেও কারেন্ট বিল দেয়, সেও বিদ্যুৎ বিল দিচ্ছে, সেই বিদ্যুৎ বিলেও ভ্যাট ট্যাক্স ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটা জিনিসে সে মোবাইলে কথা বলতেছে, একটা ফকির সেও মোবাইলে কথা বলতেছে, একটা দরিদ্র মানুষ সেটাও কিন্তু সে ওই যে মোবাইলে কথা বলার উপরে যে সরকার ট্যাক্স ভ্যাট নির্ধারণ করে দিচ্ছে, শুল্ক নির্ধারণ করে দিচ্ছে, সেগুলো কিন্তু সে দিচ্ছে। তো তার মানে যে ভাতা পাচ্ছে, মানে যাকে আমি হেল্প করতেছি, তার থেকেও কিন্তু আমি প্রতিদিনই বিভিন্ন সেবা পণ্য সবকিছুর মাধ্যমে কিন্তু তার কাছ থেকে আমি সরকার ট্যাক্স নিচ্ছে, ভ্যাট নিচ্ছে। তো তাহলে তো স্বাভাবিকভাবেই তার মানে এক টাকাও যদি একটা দেশে খরচ বাড়বে সেটা ওই দেশের জনগণই ভ্যাট ট্যাক্সের মাধ্যমে শোধ করতে হবে, সহজ হিসাব। তো তাহলে আসলে এগুলোতে খুব বেশি মানে খুশি হওয়ার কোনো কিছু না, এগুলো কোনো সমাধান না। কর্মসংস্থান সৃষ্টি করলে তখন গিয়ে আমার জনশক্তিগুলো কাজে লাগবে। কর্মসংস্থানের ব্যবস্থা যত বেশি আমি করতে পারবো, সেটা দেশের মধ্যে হোক, দেশের বাহিরে হোক, সেটা আমার কাজে লাগবে। তো আসলে আমি আলোচনার পয়েন্ট থেকে একটু সরে গেছি, যেহেতু আমি তার আলোচক না। হয়তো শখের বশে বা মাঝে মধ্যে নিজের মনের তাগিদে, বিবেকের তাগিদে দু একটা ভিডিও করি। আহ, যাই হোক, মূলত আমার আলোচনা ছিল যেটা হচ্ছে এই যে হাসনাত আবদুল্লাহর মতো যারা আছে, যারা হয়তো মন থেকে মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, উন্নয়নের জন্য, দেশের মানুষের সেবার জন্য বা একটা সংস্কারের জন্য, দেশের উন্নয়নের জন্য পরিশ্রম করে যাচ্ছে বা করার ইচ্ছা পোষণ করে এবং যতটুকু সম্ভব করে যাচ্ছে, তারা কিন্তু আসলে আমাদের যে আহ, মানে সিস্টেম আছে আমাদের দেশে, তো আসলে মানে ওই যে যেটা বলছিলাম যে অনিয়মই নিয়ম হয়ে গেছে আমাদের দেশে। হ্যাঁ, তাহলে যে সিস্টেম আছে সেই সিস্টেমের বাহিরে যেহেতু তাদেরকে যাওয়া লাগবে, হ্যাঁ যেটা বললাম, তো তখন দেখা গেছে ওই তাদের সেই ভালো কাজটাকেই অনেকে নেগেটিভ ভাবে প্রকাশ করবে। আমাদের যে মিডিয়া আছে, হলুদ মিডিয়া থাকে, ব্যক্তিগত মিডিয়া থাকে, ছোট মিডিয়া, বড় মিডিয়া, সবাই মিলে
ওই তাদের এই সিস্টেমটাকে দেখা গেছে মিডিয়ার একটা কোনো স্বার্থ হাসিলের জন্য নেগেটিভ ভাবে প্রকাশ করবে। ঠিক আছে? মানে বিপরীতটা। এবং এই জিনিসটা সবসময় দেখা যায় এই কাজগুলা। নেগেটিভ ভাবে প্রকাশ করার প্রবণতাটা। তো আসলে এই কারণে অ্যা আমরা আসলে কি বলবো? মানে আমরা সাধারণ মানুষের প্রতি আমি সাধারণ মানুষ নিজেদেরকে বিবেক বুদ্ধি খাটানোর জন্য পরামর্শ দিব। নিজেরা একটু বিবেক বুদ্ধি খাটিয়ে চিন্তা করে আমরা আর যারা আমাদের বিভিন্ন এন দল আছে, কেউ বিভিন্ন দল করি। আর মূল কথা হচ্ছে যে আমাদের দেশে একটা বড় সমস্যা সেটা হচ্ছে আমরা এই পরিশেষে ওই যে কেউ এনসিপি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাতে ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কেউ আ খেলাফতে মজলিস, কেউ চরমোনাই ইত্যাদি, ইত্যাদি। মানে আমরা এই গণ্ডি থেকে কেউ দিন শেষে বের হতে পারি না। মানে কোনো একজন তার দ্বারা দেশের উন্নতি হবে সে যেই দলেরই হোক, মানে তাকে যে আমরা সার্বিকভাবে সাপোর্ট করা উচিত যে যেই দলই করি না কেন, এই মানসিকতা আমরা এখনো আমাদের মধ্যে আনতে পারি নাই। এই মানসিকতাটা আমরা যার কারণে আসলে মানে মাঝে মধ্যে হতাশা ঘেরাও করে। মানে যখন এই যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, তখন আসলে এই রকম দি দিকগুলো আমার চোখে পড়ে। এই কারণে আরকি মাঝে মধ্যে কিছু লেখালেখি করি। অনেকে মনে করে হয়তো কথাগুলা আমাদের বিপক্ষে যাচ্ছে। উনি অমুক দল করে, অমুক আমাদেরকে পছন্দ করে না। আসলে এখানে পছন্দ অপছন্দ থেকে করি না। এখানে আসলে খারাপ লাগে যে আমরা মানসিকতাটা চেঞ্জ করতে পারতেছি না এখন পর্যন্ত। এই কারণে আরকি মাঝে মধ্যে একটু রাগ করে ২-১ টা পোস্ট-টোস্ট করি। অ্যা মানে একটু হিট দেওয়ার জন্য। ঠিক আছে? যাই হোক, আ আজকে এতটুকুই অনেক বড় ভিডিও হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো পরামর্শ থাকলে সুন্দরভাবে কমেন্টে জানাবেন। আর আমি জানি আমার ভিডিও আসলে কেউ দেখেও না। এজন্য কমেন্ট-টমেন্টও পাই না। আসসালামু আলাইকুম।